ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের ওকে পেপার 1 যেটাকে জেনারেল পেপারও বলা হয়, এখান থেকে আমরা আজকে লজিক্যাল রিজনিং এর ফার্স্ট ক্লাস হচ্ছে করছি, বাট এটা লেটেস্ট পিওয়াইকিউস দিয়ে হবে। ওকে, কি কি টপিক আমরা আলোচনা করব এখানে আমরা দেখব স্ট্রাকচার অফ আর্গুমেন্টস থ্রু লেটেস্ট পিওয়াইকিউস, আর পিওয়াইকিউস গুলো থাকবে হচ্ছে 2024 and 2025 এর উপর বেসড করে, যে মাল্টিপল শিফটে হয়েছে সেখান থেকেই পিওয়াইকিউস গুলো থাকছে। ওকে, কি কি টপিক থেকে কভার করছি আমরা পিওয়াইকিউস আজকের ক্লাসে? স্ট্রাকচার অফ আর্গুমেন্টস হলো, ঠিক আছে, আর্গুমেন্টস রিলেটেড থাকছে কোয়েশ্চেন্স। স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশনস, ওকে, এটা থেকে আমরা কোয়েশ্চেন্স আলোচনা করব। আর নেক্সট হয়ে যাবে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, connotations and denotation of terms, classical square of opposition, ঠিক আছে। র্যাপিড সেশন হচ্ছে যেখানে আমরা কোয়েশ্চেন্স দিয়ে কেমন কোয়েশ্চেন্স হতে পারে এই টপিকগুলো থেকে সেটা অ্যাকচুয়ালি দেখব, বা লেটেস্ট কি ধরনের প্রশ্ন এসেছে সেই টাইপের কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নেব। ভেরি ইজি এই টপিকগুলো রয়েছে, ওকে, সহজেই বুঝতে পারবে। চলো শুরু করছি। দেখো, প্রথমেই 2025-এর একটি শিফট থেকে প্রশ্নটি রয়েছে 6 জানুয়ারি 2025, আর এটা ছিল শিফট 1-এ। ওকে, কি বলেছে এখানে? স্টেপ অন স্কিল প্লিজ, এটা একটা জাস্ট ফ্রেজ টাইপের। ওকে, রিপ্রেজেন্টস হুইচ ফাংশনস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কোন ফাংশনকে এটা রিপ্রেজেন্ট করছে এই ফ্রেজটি। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো, সিলেবাসে ক্লিয়ারলি মেনশন আছে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, বা এটাকে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক আছে। তাহলে আগে টপিকটা একবার আমরা 2 থেকে 5 মিনিটে বা 10 মিনিট ধরো, ঠিক আছে, 10 মিনিট লাগবে না, 5 মিনিট আমরা একবার এটাকে র্যাপিডলি, ঠিক আছে, বুঝে নেবো। তারপরে এই প্রশ্নটা দেখবে তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। ওকে, আমি প্রশ্নটা এখন ছেড়ে রাখলাম, টপিকে আসছি, তাহলে রিভিশনটাও হতে থাকবে সাথে সাথে। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমাদের ফ্যাক্টস, ইনফরমেশন, এগুলো এক্সচেঞ্জ করার একটা মিডিয়াম জাস্ট, বা আমাদের আইডিয়াজ, আমাদের ফিলিং, ঠিক আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ, ওকে, এগুলো শেয়ার করার একটা মাধ্যম। তো এই ল্যাঙ্গুয়েজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। ওকে, মাল্টিপল ওয়েজ আছে এগুলোকে ব্যবহার করার, বা মেনি ডিফারেন্ট পারপাস আছে যার উপর বেস্ট করে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। যেমন ধরে নাও কোন আর্গুমেন্টস করছি, আর্গুমেন্টস এর থ্রু থেকে কিছু অ্যানালাইসিস করছি, কিছু রিকগনাইজ করছি, ঠিক আছে, কনস্ট্রাকটিভ কিছু থিঙ্কিং আসছে, ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারছি, ঠিক আছে, বা ইভালুয়েট করে থাকছে। তো বিভিন্ন পারপাসে বা ডিফারেন্ট ব্যক্তি কি করে না ডিফারেন্ট পার্সপেক্টিভে ল্যাঙ্গুয়েজের ইউজ করে থাকে। তো এটা তো খুবই কমন। ওকে, বুঝতে পেরেছো ল্যাঙ্গুয়েজ কি। এরপর দেখো, ল্যাঙ্গুয়েজের ফাংশনস বা ল্যাঙ্গুয়েজের যদি আমরা ইউজের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো 5টে ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করছি এজ এ হোল। ওকে, যেমন ধরো ইনফরমেটিভ ভাবে, ঠিক আছে, ইনফরমেটিভ কখন হবে? যখন কিছু আমরা তথ্য এক্সচেঞ্জ করছি, বা ফ্যাক্টস ইনফরমেশন যখন কি করি না এক্সচেঞ্জ করে থাকি। ওকে, এক্সপ্রেসিভ হলো, ডাইরেক্টিভ হলো, ইভালুয়েটিভ হলো, আর পারফরমেটিভ, এই 5টি ক্যাটাগরিতে আমরা কি করি ইউজ করতে পারি ল্যাঙ্গুয়েজকে এজ এ হোল বা ব্রডলি। ওকে, এখন দেখো ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বা ইনফরমেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, তখন কোন সেন্সে বোঝাবে এটা? ওকে, যখন কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স হবে, কিছু না কিছু ডিক্লেয়ার করছে, ঠিক আছে, ইট মে বি ট্রু অর ফলস, সেটা সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। ক্লিয়ার?
যেমন ধরো কোনো বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার, রেডিও, টিভি, ঠিক আছে, এগুলোর থেকে কোনো ইনফরমেশন ট্রান্সমিট হচ্ছে, দ্যাট মিনস ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ সেখানে রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এরপরে এক্সপ্রেসিভ কখন হবে? যখন সাপোজ যে কোনো পার্সন কি করবে, তার ইমোশন কি করছে না ব্যক্ত করছে। সাপোজ ধরো তার ফিলিং হ্যাপি হতে পারে বা স্যাডনেস হতে পারে, জয়ফুল হতে পারে, এগুলোকে যখন আমরা কি করি এক্সপ্রেস করছি, ঠিক আছে, এগুলোই হচ্ছে এক্সপ্রেসিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, বোঝা গেল। এরপর দেখো ডাইরেক্টিভ কখন হয়, বা এটাকে আবার ইভোকেটিভও বলা হয়। ডাইরেক্টিভ, সরি ডাইরেকশন বা ইভোকেটিভ বা ডাইরেক্টিভও বলতে পারো, ঠিক আছে। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ কখন হয়? যখন কাউকে আমরা রিকোয়েস্ট করি কিছু, বা কিছু ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে, বা কিছু ডাইরেকশন প্রোভাইড করছি, কমান্ড দিচ্ছি কিছু, ঠিক আছে, এই ধরনের সেন্সে যখন বোঝাবে তখন সেটা হবে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তখন কি হবে না, সেটা হয়ে যাবে হচ্ছে ইভোকেটিভ বা ডাইরেকশন বা ডাইরেক্টিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, যেমন ওপেন দ্য ডোর, ঠিক আছে, এরকম টাইপের যে সেন্টেন্স গুলো আছে। ওকে, নেক্সট হচ্ছে ইভালুয়েটিভ কখন হবে? ইভালুয়েটিভ তখনই হবে যখন আমরা কিছু জাজমেন্ট করব, ঠিক আছে, জাজমেন্ট করব বা ইভালুয়েট করব, ঠিক আছে, গুড অর ব্যাড এগুলোকে যখন আমরা কি করছি সর্ট আউট করছি। ওকে, তো ইভালুয়েশনের যে বেস্ট করে ল্যাঙ্গুয়েজের ইউজ, এটা আবার তিন রকমের হয়ে থাকে। এথিক্যাল বেসিসের উপরে, অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে ইভালুয়েশন, আর টেকনিক্যাল ভাবে। ওকে, তো এথিক্যাল কখন হয়? যখন কোনো রাইট এন্ড রং এটাকে আমরা কি করছি বোঝাচ্ছি, বা কোনো রেসপন্সিবিলিটিস এর কথা আসছে, ওকে, তখন এথিক্যাল হবে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, বাট এটা ইভালুয়েশনেরই মধ্যে থাকছে। ওকে, এরপর আছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিকের ক্ষেত্রে কখন বলবো? যখন কোনো কিছুর রেসপেক্টে আমরা তার বিউটি বা আগলিনেসকে বোঝাবো, তখন সেটা হবে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, টেকনিক্যাল কখন হবে? যখন কোনো কিছুকে আমরা কি করছি না সর্ট আউট করছি, তার ইউজফুলনেস কেমন আছে, তার উপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোকে যখন বলছি। ওকে, এই হচ্ছে ইভালুয়েশন ফাংশনের উপর বেস্ট করে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। দেন নেক্সট ওয়ান হচ্ছে পারফরমেটিভ। ওকে, পারফরমেটিভ কখন হয়? যখন সাপোজ আমরা কি করি অ্যাপোলোজাইজ বলি নিজেকে, ঠিক আছে, ক্ষমা প্রার্থনা করি, বা কাউকে কংগ্রেচুলেশনস বলছি, ঠিক আছে, বা কোনো কিছু অ্যাকশন নেওয়া সেন্টেন্সকে বোঝাবে, বা প্রমিস, ঠিক আছে, এগুলো যখন বোঝাবে তখন সেগুলো হচ্ছে পারফরমেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ বা ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, এইভাবে পাঁচটি ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করি। এরপর দেখো যদি আমরা প্রশ্নে আসি তাহলে তোমরা নিজেরাই কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে পারবে। ওকে, কি বলা ছিল? স্টেপ অন স্কেল, ঠিক আছে, নির্দিষ্ট ভাবে চলো, ঠিক আছে, বা এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে কি দয়া করে তুমি তোমার নির্দিষ্ট ভাবে কাজ করো, ঠিক আছে, ট্রেকে থেকে। তো এটা অ্যাকচুয়ালি আমরা কোন সেন্সে ইউজ করেছি, ঠিক আছে, আমরা কাউকে এটা বলছি, ঠিক আছে, এটা চলে আসবে হচ্ছে ডাইরেক্টিভ। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, কমান্ড দিচ্ছি বা রিকোয়েস্ট করেছি, প্লিজ মানে কি রিকোয়েস্ট করা হয়েছে, তখন সেটা বোঝায় কি না ডাইরেক্টিভ বা ডাইরেকশন অথবা ইভোকেটিভ। ওকে, স্যার আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার হয়ে যাবে এখানে 3 কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ বলো, কি কি কিছু বলছো? স্যার এক্সপ্রেসিভটাও তো আপনি ওইরকমই টাইপটা বললেন, কোনটার ক্ষেত্রে? ঠিক বুঝতে পারলাম না জায়গাটা। স্যার যেটা অপশন নাম্বার 2 আছে এক্সপ্রেসিভ, সেখানেই তো আপনি মানে এক্সপ্রেসিভে তো এক্সপ্রেসিভে তো তুমি সেখানে ফিলিং বলবে, ঠিক আছে, এক্সপ্রেসিভে কি আলোচনা করলাম আমরা? হ্যাঁ তো স্যার ওখানে মানে এখানে তো প্লিজ বলছে মানে চাইছে ওখান থেকে। প্লিজ বলছে তার মানে কি এটা রিকোয়েস্ট করা হচ্ছে। প্লিজ বলা মানে কি তুমি রিকোয়েস্ট করছো নিশ্চয়ই, ঠিক আছে, বা কমান্ড করবে, রিকোয়েস্ট বা কাউকে অর্ডার দেবে কোনো কিছু, তখন সেটা কি হবে ডাইরেক্টিভ বা ইভোকেটিভ। দেখো এখানে ডাইরেক্ট লেখা আছে, ঠিক আছে, ও হ্যাঁ। কমান্ড ইনস্ট্রাকশন দেবে রিকোয়েস্ট করবে তখন ডাইরেক্টিভ হবে। তুমি যখন নিজের ফিলিং বলবে,
ঠিক আছে, স্যাডনেস বা জয়ফুলনেস এগুলো যখন কি করবে বা কোনো মোটিভেশন স্পিচের কথা বলবে, দ্যাট মিনস এটা এক্সপ্রেসিভ হবে তখন, ঠিক আছে। বাট এটা আই এম হ্যাপি এরকম টাইপের। হ্যাঁ একদম ঠিক আছে, ওটা তো তুমি রিকোয়েস্ট করছো, ঠিক আছে, যে স্টেপ অন স্কেল, কাউকে তুমি নির্দেশ দাও না যে সঠিক পথে এগোও তবে তুমি কোনো একটা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা ডাইরেক্টিভ হবে, ওকে, এক্সপ্রেসিভটা হবে না এখানে। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দুটোতে তো হ্যাঁ একটু কনফিউজ হয়েছে। হ্যাঁ ওকে। চলো এরপর দেখো, নেক্সট আসছি আমরা প্রশ্নে, ওকে। দেখো নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 6 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের পেপার থেকে নেওয়া প্রশ্ন, ওকে। এখানে আমাদের মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করতে হবে, ওকে, মোড এন্ড ফিগার, মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করব, ওকে। তো মোড এন্ড ফিগারের জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত মোড আমরা কাকে বলি, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কোথায় পড়ছি এটা যদি একবার জেনে নাও তাহলে ভালো হবে, ঠিক আছে, ইন্টারেস্ট পাবে যারা এখনই ক্লাস তাদের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে, ঠিক আছে। দেখো আর্গুমেন্ট আমরা আলোচনা করেছি, ওকে। আর্গুমেন্টে দুটো ভাগ পড়েছি আমরা, একটা ছিল ডিডাকটিভ আর একটা ছিল ইনডাকটিভ আর্গুমেন্ট। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি অলরেডি, ওকে, এগুলোতে আমি আর আসছি না। এরপর ডিডাকটিভকে আমরা আরো ফার্দার দুভাগে ভাগ করেছিলাম, মেডিয়েটেড অ্যান্ড ইমিডিয়েট আর্গুমেন্ট, ওকে। এই যে মেডিয়েটেড বলছি এটাকে আবার একটা নামে জানা যায় সিলগিজম, ওকে, সিলগিজম নামে জানি, ওকে। আর তাহলে সিলগিজম বা মেডিয়েটেড আর্গুমেন্ট কাকে বলে, যেখানে তিনটে স্টেটমেন্ট থাকে বা প্রিমিসেস থাকে, প্রিমিসেস 1, প্রিমিসেস 2 অ্যান্ড প্রিমিসেস 3। তিনটে প্রিমিসেসের কম্বিনেশনে তৈরি হয় এই ধরনের আর্গুমেন্টকে বলা হয় সিলগিজম বা মেডিয়েটেড ডিডাকটিভ আর্গুমেন্ট। আর ইন্ডাকটিভে কি হবে, ইন্ডাকটিভে একটা প্রিমিসেস থাকবে এবং ওই একটা প্রিমিসেস থেকেই কনক্লুশন থাকবে, ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে দুটো প্রিমিসেস আর একটা কনক্লুশন, ওকে। এইভাবে যে স্ট্রাকচারটা থাকে তার উপর বেস্ট করে দেখলে এভাবে আমরা বলতে পারবো মেডিয়েটেড আর ইমিডিয়েট আর্গুমেন্ট কি, ওকে। তাহলে দেখো এখানে তিনটে হচ্ছে স্টেটমেন্ট আছে বা প্রিপোজিশন রয়েছে, ওকে। তাহলে মোড যখন আইডেন্টিফাই করবে, আর মোড এন্ড ফিগার এই সিলোগিজমের মধ্যেই থাকে বা মেডিয়েটেড আর্গুমেন্টের মধ্যেই আমরা আলোচনা করি, এখানে মোড এন্ড ফিগার, ওকে। এটা ক্লিয়ার হয়েছে? এখন দেখো মোড কি, মোড হচ্ছে তিনটে প্রপোজিশন দিয়ে যে আর্গুমেন্ট তৈরি, সেই টাইপের প্রপোজিশন গুলোকে যখন আমরা একসাথে বলবো তখন সেটাই হচ্ছে মোড। তাহলে মোডের ক্ষেত্রে কি বললাম, এই যে আর্গুমেন্টটা তৈরি হয়েছে তিনটে স্টেটমেন্ট দিয়ে, প্রথম দুটোকে আমরা বলছি প্রেমিসেস, বাংলায় বলে আশ্রয় বাক্য, আর 3 নম্বরেরটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন চিনতে পারি আমরা দেয়ারফর, এটা এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো যে এটা কনক্লুশন, ঠিক আছে, যেমন এটা হচ্ছে কনক্লুশন। তাহলে মোড হবে এই যে স্টেটমেন্ট গুলো কি টাইপের স্টেটমেন্ট, যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন পড়েছো তোমরা, ওই ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের কোন প্রপোজিশন এটা যখন জানবে আসে তাকে যখন একসঙ্গে লিখবে তখন সেটাই মোড, ক্লিয়ার? তাহলে দেখো চারটে টাইপের প্রপোজিশন পড়েছো, ওকে, প্রপোজিশন চারটে টাইপের পড়েছো, এ টাইপ, ই টাইপ, আই টাইপ এন্ড ও টাইপ, ওকে। এই চারটে প্রপোজিশন আইডেন্টিফাই করবে কিভাবে, ঠিক আছে। ওকে, কিভাবে আইডেন্টিফাই করবে, এ টাইপ তখনই বুঝতে পারবে যখন অল থাকবে, এই ওয়ার্ডটি থাকবে অল,
তাহলে দেখো এখানে অল রয়েছে, দ্যাট মিন্স ফার্স্ট প্রিমিসেস হচ্ছে এ টাইপ প্রপোজিশন। এরপরে ই টাইপ চিনতে পারবে নো ওয়ার্ড দেখে, ওকে। আই টাইপ চিনতে পারবে সাম দেখে, বাট পজিটিভ সেন্স, ওকে। ও টাইপ চিনতে পারবে সাম অ্যান্ড নট, এই কম্বিনেশনটি দেখে, ঠিক আছে। এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন ওয়ার্ড প্রপোজিশনের, ওকে। এগুলোকে বলা হয় ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, একসঙ্গে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। পড়েছো তাহলে বুঝতে পারবে, ওকে। এখন তাহলে আমরা এগুলোকে আইডেন্টিফাই করি। এখানে দেখো সাম রয়েছে, পজিটিভ সেন্স আছে পুরো লাইনটাতে, তাহলে এটা হয়ে যাবে আই টাইপ। এটাও রয়েছে সাম, পজিটিভ সেন্স, আই টাইপ। একসঙ্গে লেখো, ঠিক আছে। ফার্স্ট প্রিমিসেসে এ রয়েছে, সেকেন্ড প্রিমিসেসে আই রয়েছে, কনক্লুশন হচ্ছে আই। এটাই হচ্ছে মোড। মোড আইডেন্টিফাই করা খুবই সহজ, এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এই দুটো অপশনে রয়েছে এ আই আই, বাকি দুটোতে নেই, বাকি দুটো আউট হয়ে গেল অপশন। এরপর ফিগারে আসছে, ওকে। তো দেখো ফিগার আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে তোমার? ফিগার আইডেন্টিফাই করার জন্য সিলগিজম, ওকে, সিলগিজম বা মেডিয়েটেড যে আর্গুমেন্ট, তার তিনটে টার্মকে আগে জানতে হবে। এই যে তিনটে প্রপোজিশন রয়েছে, এই তিনটে প্রপোজিশনে টোটাল তিনটে টার্ম থাকে, ঠিক আছে। পক্ষ, সাধ্য, নেক্সট হচ্ছে হেতু, ওকে। এটাকে পক্ষকে বলা হয় মাইনর টার্ম, সাধ্যকে বলা হয় মেজর টার্ম, হেতুকে বলা হয় মিডিল টার্ম, ওকে। এগুলো মনে রাখবে। এবং ইন শর্ট পক্ষকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সাধ্যকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর হেতু বা মিডিল টার্মকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা ইউনিভার্সাল নিয়ম, এটাকে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এরপর এই তিনটে টার্মকে আইডেন্টিফাই করা চিনতে হবে, ওকে। কিভাবে আইডেন্টিফাই করবে? ভেরি সিম্পল, ওকে। তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই কনক্লুশনের পার্টকে ধরতে হবে। এই কনক্লুশনে থাকে ফিক্সড, পক্ষ এন্ড সাধ্য, ওকে। সাবজেক্টের জায়গায় থাকে পক্ষ বা মাইনর টার্ম, আর প্রেডিকেট টার্মে থাকে মেজর টার্ম বা সাধ্য, ফিক্স জায়গা, ওকে। বোঝা গেছে? অনলি এই দুটো টার্ম কনক্লুশনে পাবে ফিক্স জায়গা, ঠিক আছে। তাহলে এটা একটা প্রশ্ন হয়, কনক্লুশনে থাকে না এমন কোন টার্মটি রয়েছে? মিডিল টার্ম। মিডিল টার্ম অনলি কোথায় থাকে? প্রিমিসেসে, ওকে। তাহলে হেতু আইডেন্টিফাই করা খুবই সহজ। কমন ওয়ার্ড ইন প্রিমিসেস, কমন ওয়ার্ড ইন প্রিমিসেস মানে ফার্স্ট প্রিমিসেস অ্যান্ড সেকেন্ড প্রিমিসেসে যে ওয়ার্ডটি কমন আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রিমিসেস, এটা হচ্ছে সেকেন্ড প্রিমিসেস। যে ওয়ার্ডটি কমন আছে সে হচ্ছে হেতু, ওকে। তাহলে কে কমন রয়েছে? অ্যাক্টর, ওকে। অ্যাক্টরস হচ্ছে কমন রয়েছে, তার মানে হেতু হচ্ছে অ্যাক্টরস, হেতু হলো অ্যাক্টরস। এখন ইন্টারেস্টিং হচ্ছে এই মিডিল টার্ম বা হেতু, ওকে,
ফিগার আইডেন্টিফাই করতে হেল্প করে বা লাগে। কোন টার্মকে লাগে ফিগার আইডেন্টিফাই করার জন্য? মিডিল টার্মকে বা হেতুকে। ওকে, আর ফিগার আইডেন্টিফাই করতে পারবে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ মিডিল টার্ম। কোন রেসপেক্টে রয়েছে বা কিভাবে রয়েছে, কোথায় পজিশন আছে, সেগুলোকে যখন কানেক্ট করবে, ঠিক আছে, কিভাবে আইডেন্টিফাই করবে? কানেক্ট করতে হবে। কানেক্ট যখন করবে তখনই হয়ে যাবে ফিগার। তো কানেক্ট করলে একটা স্ট্রাকচার পাবে, ঠিক আছে, কি স্ট্রাকচার পাবে সেটাতে আমি আসছি। ওকে, এরকম একটা স্ট্রাকচার পাবে। আচ্ছা, আমি এটাকে জাস্ট একবার লেখাটাকেও থাকতে দিচ্ছি, প্লাস হচ্ছে ফিগারটাও রাখছি। ওকে, ওকে, তাহলে কি বললাম? হেতু বা মিডিল টার্ম। ওকে, মিডিল টার্ম ফিগার আইডেন্টিফাই করতে হেল্প করে। ওকে, যখন আমরা কানেক্ট করব মিডিল টার্মকে, চলে আসবে তোমার কাছে ফিগার। ওকে, তাহলে মোড আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, এ আই আই। এখন ফিগার কি হবে? দেখো, দুটো প্রিমিসেসেই সাবজেক্টের জায়গায় আছে, দুটোকে জুড়লে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে। অন্য টার্মটা কোন দিকে রয়েছে? এদিকে আছে, আর এই এখানেও রয়েছে এদিকে। এটা কেমন দেখতে লাগছে? ওপেন ব্রেকেট, ওপেন ব্রেকেটের মতো লাগছে এইরকম, কারণ এদিকে রয়েছে মিডল টার্ম আর এদিকে রয়েছে অন্য একটা টার্ম, ঠিক আছে। ডিটেলস যারা পড়েছে তারা বুঝতে পারবে যে কি টার্ম থাকে, বাট আমি ওটাতে যাচ্ছি না, কারণ আমাকে আইডেন্টিফাই করতে হবে ফিগার। ওকে, তাহলে কি আসছে? এটা আসছে, দেখো, ঠিক আছে, ওপেন ব্রেকেট, এটা হচ্ছে ক্লোজ ব্রেকেট, এটা হচ্ছে উল্টা জেড, এটা হচ্ছে সোজা জেড। ওকে, এই হচ্ছে ফিগার চারটে। ফার্স্ট ফিগার দেখতে কেমন হবে? উল্টো জেড। সেকেন্ড ফিগার দেখতে কেমন হবে? ক্লোজ ব্রেকেট। থার্ড ফিগার কেমন হবে? ওপেন ব্রেকেট। ফোর্থ ফিগার কেমন হবে? জাস্ট জেড। ওকে, এই হচ্ছে ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার। কানেক্টিং পয়েন্টে কে রয়েছে? মিডল টার্ম। কানেক্টিং পয়েন্টে আছে মিডল টার্ম। ওকে, বাস এটা মনে রাখতে হবে ফিগার আইডেন্টিফাই করার জন্য। এটা কোন ফিগার হচ্ছে? এটা আমরা দেখছি ওপেন ব্রেকেট, ওপেন ব্রেকেট রয়েছে থার্ড ফিগার, কারণ এটা চলে এলো আমার অ্যান্সার থার্ড ফিগার, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। দেখো, বোঝালাম ডিটেলসে কিভাবে মোড এন্ড ফিগার আইডেন্টিফাই করবে। লেটেস্ট কোয়েশ্চেন একবারই, পরবর্তী সময়েও আসতে পারে, তুমি যদি লাকি থাকো তোমার শিফটে আসবে। ওকে, কিভাবে আইডেন্টিফাই করবে? ভেরি সিম্পল, 5 সেকেন্ড অ্যান্সার দিয়ে দিতে পারবে। মোডের জন্য কি টাইপ প্রপোজিশন খুঁজবে, পাশে লিখে নেবে একসাথে। যেমন আমরা দেখলাম এটা হচ্ছে এ টাইপ, সাম রয়েছে পজিটিভ সেন্সে, আই টাইপ, এগেন সাম রয়েছে পজিটিভ সেন্সে, আই টাইপ প্রপোজিশন, একসঙ্গে জুড়ে দিলাম এ আই আই, এটাই হচ্ছে মোড। ক্লিয়ার? ফিগারের ক্ষেত্রে কি করবে? প্রিমিসেসে যাবে, প্রিমিসেসে গিয়ে দেখবে কোন শব্দটা রয়েছে কমন, কমন রয়েছে একটা, এখানেও একটা, দুটোই সাবজেক্টের জায়গায় আছে, দুটোকে আমরা জুড়লাম, অন্য টার্মটা এদিকে আছে, এই সেন্টেন্সেও এদিকেই রয়েছে, তাহলে কেমন লাগছে দেখতে? ওপেন ব্রেকেট। ওপেন ব্রেকেট কোথায় আছে? থার্ড ফিগার। অ্যান্সার হয়ে গেল 5 সেকেন্ডে।
আশা করছি পারবে এরপর থেকে। ওকে, এরপর আমি নেক্সট প্রশ্নে আসছি। দেখো নেক্সট প্রশ্ন আবারও একটি লেটেস্ট পিওয়াই কিউজ থেকেই আছে। ডেট দেখো, এক্সাম 7th জানুয়ারি 2025, শিফট 1 এর কোয়েশ্চেন থেকে নেওয়া। তাহলে মোড আইডেন্টিফাই করো। অল আছে এ টাইপ, আবার অল আছে এ টাইপ, আবার অল আছে এ টাইপ। দুটো অপশন বেরিয়ে এলো যা অ্যান্সার হতে পারে, এগুলো অ্যান্সার হবে না। অনলি আমার এবার আমার কি প্রয়োজন? মিডল টার্ম। মিডল টার্ম দেখো তো কি রয়েছে, প্রিমিসেসকে তাকাবো, প্রিমিসেসে থাকে মিডল টার্ম, বাকি আর কোথাও দেখবে না। ওকে, কোথায় রয়েছে? সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট। ওকে, এটাই হচ্ছে মিডল টার্ম। দুটো প্রিমিসেসে কমন আছে। ফার্স্ট প্রিমিসেসে সাবজেক্টের জায়গায় আছে, ঠিক আছে, প্রেডিকেটে অন্য টার্ম আছে, বাদ দিলাম আমি ওটাকে। সেকেন্ড প্রিমিসেসে প্রেডিকেটের জায়গায় আছে মিডল টার্ম। তাহলে কানেক্ট করলে এরকম পাচ্ছ, ফার্স্ট প্রিমিসেসে অন্য টার্ম আছে এদিকে, সেকেন্ড প্রিমিসেসে অন্য টার্মটি রয়েছে এদিকে। ফিগারটি কেমন বেরোলো? উল্টা জেড। উল্টা জেড মানে ফার্স্ট ফিগার, উল্টা জেড মানে কি? ফার্স্ট ফিগার। তার মানে এটা চলে এলো অ্যান্সার। মোড হচ্ছে এ এ এ, আর ফিগার হচ্ছে ফার্স্ট ফিগার। বলো, কারো কোনো সমস্যা রয়েছে বুঝতে? অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো, সমস্যা থাকার কথাই নয়। ওকে, এরপর চলো নেক্সট প্রশ্নে আসছি। দেখো, এরপর আসবো আমরা স্কোয়ার অফ অপোজিশনের থেকে কিছু কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো, এগুলো প্র্যাকটিস করাচ্ছি মানে কি, তোমার এই টপিকটি জাস্ট রিভাইজ হচ্ছে, ঠিক আছে? তাছাড়া তো অনেক কোয়েশ্চেন হবে, এই ধরনেরই কোয়েশ্চেন গুলো বারবার দেখতে পাবে, যে এইগুলোই আসছে বারবার এই টপিকগুলো থেকে, ঠিক আছে? আমি কয়েকটা স্যাম্পেলের মতো কোয়েশ্চেন নিয়েছি, যে এই টাইপের কোয়েশ্চেন হয় এবং টপিকটার সাথে সাথে তোমার রিভাইজ হতে থাকছে, ঠিক আছে? মোড এন্ড ফিগার আর কি কোনোদিন ভুলবে? অন্য যে কোনো প্রশ্ন থাকুক, এই জাস্ট কনসেপ্টটি অ্যাপ্লাই করবে তাহলেই হবে। তাহলে এখানে বলেছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং আর কন্ট্রারি প্রপোজিশন। কন্ট্রারি প্রপোজিশন কোনগুলো হচ্ছে? এখানে 5টি প্রপোজিশন গিভেন আছে, তার সঠিক অ্যান্সার কোড চুজ করতে হবে। ওকে, দেখো স্কোয়ার অফ অপোজিশনে জানো, যেহেতু এখানে বলেইছে স্কোয়ার অফ অপোজিশন, তাহলে 4টে যে প্রপোজিশন রয়েছে, এ ই আই ও, সরি, হ্যাঁ, এ ই আই ও, হ্যাঁ, তাহলে এই 4টি প্রপোজিশনের একে অপরের সঙ্গে যে রিলেশন, লজিক্যাল রিলেশন, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটি স্কোয়ারের মাধ্যমে। স্কোয়ার হচ্ছে জাস্ট একটা কি, জিওমেট্রিক শেপ। ওকে, যার থ্রু থেকে দেখানো হয়েছে এই 4টে প্রপোজিশনের রিলেশন। ওকে, তো এটা বানাবে কিভাবে, কিভাবে মনে রাখবে, তার জন্য আমি আসছি, ঠিক আছে? একটু বলে দিয়ে নিই, তারপরে আমি কোয়েশ্চেন্সের অ্যান্সারে আসছি। প্রথমত তোমাকে স্কোয়ার একটা ড্র করতে হবে। স্কোয়ার কাকে বলে? যার 4টি আর্মস ইকুয়াল হয়। ওকে, আর 4টে যেহেতু প্রপোজিশন আছে, এ ই আই ও, পজিটিভ কোনগুলো? পজিটিভ হচ্ছে এ হচ্ছে পজিটিভ, আই হচ্ছে পজিটিভ, ই হচ্ছে নেগেটিভ, ও হচ্ছে নেগেটিভ। ওকে, অ্যাকর্ডিং টু কোয়ালিটি যদি আমরা প্রপোজিশন গুলোকে দেখি তাহলে এটা পাবো। পজিটিভ গুলোকে এদিকে রাখবে, ওকে, হলো, আর নেগেটিভ গুলোকে এদিকে। ক্লিয়ার? আবার ইন দ্য সেন্স যদি আবার বলি, উপরে রাখবে হচ্ছে ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচে থাকবে পার্টিকুলার প্রপোজিশন। ওকে, উপরে দেখো
এ ই এগুলো হচ্ছে ইউনিভার্সাল, ওকে, ইউনিভার্সাল প্রপোজিশন, আর নিচের গুলো হচ্ছে পার্টিকুলার প্রপোজিশন, পার্টিকুলার হচ্ছে নিচের গুলো। আর এদিকে যদি বলি বাঁ দিকে, ওকে, লেফট হ্যান্ডের সাইডে থাকছে পজিটিভ, এভাবে মনে রাখবে, আর রাইট হ্যান্ডের সাইডে থাকছে নেগেটিভ, নেগেটিভ প্রপোজিশন। ঠিক আছে, এইভাবে তোমাকে রাখতে হবে প্রপোজিশন গুলো, এরপর আর ভুলার কথা না। ঠিক আছে, এত সহজভাবে আর কোথাও ব্যাখ্যা পাবে না। ঠিক আছে, এখন তোমাকে এরপর নামগুলো জানতে হবে, কোন কোন প্রপোজিশনের মধ্যে কি রিলেশন থাকে। তো এ এবং ই দুটোই ইউনিভার্সাল টাইপের, ওকে, দুটোই তো ইউনিভার্সাল টাইপের, এ এবং ই দুটোই ইউনিভার্সাল টাইপের প্রপোজিশন। আর এই দুটো ইউনিভার্সাল প্রপোজিশন যখন কোয়ালিটির দিক থেকে ডিফারেন্স করছে, একটা পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ, তখন সেটাকে আমরা বলি কন্ট্রারি রিলেশন। বাট এই স্কোয়ার প্রপোজিশনের যে সম্পর্ক চারটে প্রপোজিশনের মধ্যে, এখানে ডেফিনেটলি সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম সেম হতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে, তবেই গিয়ে স্কোয়ার প্রপোজিশনের সম্পর্কে আসতে পারবে দুটো প্রপোজিশন। ওকে, তাহলে এখানে আমাদের এটাই বলেছে কন্ট্রারি প্রপোজিশন হচ্ছে কোনগুলো, এ এবং ই। বাট এখানে দেখো দুটো ই টাইপের আছে, তাহলে আমি কি বলেছি তোমাদের, সাবজেক্ট এন্ড প্রেডিকেট যেন সেম হয়। তাহলে এটা দেখবো আমি পোয়েটস এন্ড এটা হচ্ছে ড্রিমার্স, পোয়েটস এন্ড ড্রিমার্স, ডেফিনেটলি এ এন্ড ই প্রপোজিশনের মধ্যে রয়েছে কি না কন্ট্রারি সম্পর্ক, বা এ এন্ড ই হচ্ছে এখানে কন্ট্রারি রিলেশনে আছে সেই ধরনের দুটো প্রপোজিশন। বোঝা গেছে কিভাবে সলভ হলো কোয়েশ্চেন? দেখো অনেকেই কিন্তু না পড়ে এ এন্ড ডি দিয়ে দেবে, বাট এখানে ফরচুনেটলি কি এ এন্ড ডি নেই, নাহলে অনেকে এটা করতো। ঠিক আছে, এটা ওই জন্য জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। স্কোয়ার অফ অপোজিশনের রিলেশন তখনই হবে যখন সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম থাকবে দুটো প্রপোজিশন, ওকে। তবেই তো একটাতে বলেছে অল পোয়েটস আর ড্রিমার্স, আর অন্য প্রপোজিশনটাতে বলছে কন্ট্রারি রিলেশনে যারা থাকে, অন্যটাতে বলছে নো পোয়েটস আর ড্রিমার্স। তার মানে দুটোর মধ্যে কনফ্লিক্ট হলো। ঠিক আছে, একজন বলছে সবাই পোয়েট যারা ড্রিমার্স, আর একবার বলছে নো পোয়েটস আর ড্রিমার্স। তাদের মধ্যে যে সম্পর্কটা দাঁড়ালো মোদ্দা কোথায়, সেটাকে আমরা কি বলবো, বিপরীত বিপরীত বিরোধিতা। কি করছে তারা, বিপরীত বিরোধিতার সম্পর্কে জড়িত। ওকে, এটাই হচ্ছে বাংলাতে কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত বিরোধিতা। ওকে, কন্ট্রারি রিলেশনে রয়েছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে ডেফিনেশন কি হবে, এগুলো থেকেও প্রশ্ন আসে। when two universal propositions, ওকে, তার মানে দুটো ইউনিভার্সাল প্রপোজিশন বা যাদের কোয়ান্টিটি সেম ডিফার করছে কোয়ালিটিতে। ওকে, তাহলে এটা বললে ভুল হবে, যখন দুটো ইউনিভার্সাল প্রপোজিশন মনে রাখবে কোয়ালিটির দিক থেকে ডিফার করছে, ঠিক আছে, তখন সেটা দাঁড়াবে কন্ট্রারি। বাট এখানেও দেখো কোয়ান্টিটি সেম আছে, পার্টিকুলার পার্টিকুলার, বাট এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে কি বলবে, এটাকে বলা হয় সাব কন্ট্রারি। সাব কন্ট্রারি, সাব কন্ট্রারিতে কি দেখতে পাচ্ছ, দুটো পার্টিকুলার প্রপোজিশন যখন কোয়ালিটির দিক থেকে ডিফার করছে, একটা পজিটিভ হচ্ছে একটা নেগেটিভ হচ্ছে, তখন এই রিলেশনটাকে বলে সাব কন্ট্রারি। ঠিক আছে, ক্লাসগুলো দেখো ডিটেলসে বুঝতে পারবে। এরপর আসছি আমরা প্রশ্নের অ্যান্সার তো দিয়ে দিয়েছি, ওকে, আর বুঝতেও পেরেছো সবাই আশা করছি। এখানে আমি এটা মুছে দিচ্ছি, আর এই যা অলরেডি গ্রাফিক্যালি অলরেডি এখানে রয়েছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এটা রেখে দিলাম। ওকে, তাহলে দেখে নাও বাকি রিলেশন গুলো কি কি আছে। এ এবং ই এর মধ্যে কন্ট্রারিজ, আই এবং ও এর মধ্যে সাব কন্ট্রারিজ, আর সাব অল্টার্ন
রয়েছে এ এবং আই এর মধ্যে, এখানে আমরা দেখছি কোয়ালিটি সেম আছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। কন্ট্রারিজ সাব কন্ট্রারিজ বুঝেছো, ঠিক আছে। এবার দেখো সাব অল্টারনে কি হয়, দুটোই পজিটিভ, বাট এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা হচ্ছে পার্টিকুলার। তার মানে কোয়ালিটি সেম, কোয়ান্টিটি ডিফার করছে। সাব কন্ট্রারি রিলেশন থাকে এ এবং আই এর মধ্যে, ই এবং ও এর মধ্যে, মনে রাখবে, ওকে। আর কন্ট্রাডিক্টরি যেখানে বোথ কোয়ালিটি ওকে অ্যান্ড কোয়ান্টিটি ডিফার করছে। দেখো পজিটিভ নেগেটিভ আছে, ইউনিভার্সাল পার্টিকুলার রয়েছে, বোথ কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ডিফার করছে। কোয়ালিটি মানে পজিটিভ নেগেটিভ, আর কোয়ান্টিটি মানে কি একটা ইউনিভার্সাল যেখানে সমস্ত জিনিসকে বলা হচ্ছে, আর একটা পার্টিকুলার মানে কিছু জিনিসকে বলা হচ্ছে। পার্টিকুলার মানে সাম থাকে এখানে, যেহেতু দেখো সাম রয়েছে, সাম মানেই কিছু জিনিসকে বলছে, দ্যাট মিনস এই প্রপোজিশন গুলো পার্টিকুলার প্রপোজিশন, ওকে। আর এখানে এভরি বা অল বলে, তাহলে এটা সমস্ত জিনিসকে বলছে। আর এখানে নো ইন দ্য সেন্স সমস্ত জিনিসকে অস্বীকার করা হচ্ছে, তার মানে ইউনিভার্সাল হচ্ছে, ঠিক আছে। এইভাবে মনে রাখবে এবং আশা করছি বুঝতেও পেরেছো। অপশন নাম্বার এখানে আমাদের 4 কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, স্কোয়ার অফ অপোজিশন থেকে আরেক ধরনের প্রশ্ন হচ্ছে এটা, ওকে। কি বলেছে এখানে, which of the following two statements cannot both be true but can both be false? এটা খুবই কমন কোয়েশ্চেন, প্রতিবার এক্সামে কিন্তু আসে, লেটেস্ট ইউআইকিউজি রয়েছে 2024 পেপার থেকে নেওয়া, ওকে। ডেফিনেটলি 2025-এও অনেকগুলো শিফটে এসেছে এই প্রশ্নটি। এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে, প্রত্যেকটা যে আমরা পড়লাম 4টে রিলেশন স্কোয়ার অফ অপোজিশনে, ওই স্কোয়ার অফ অপোজিশনের 4টে রিলেশনকে তোমাকে ভালো করে পড়তে হবে। এক তো তাদের ডেফিনেশন গুলো, তারপর হচ্ছে তার প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, এটাই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স যা কোয়েশ্চেন্সে অনেকবার করে আসে, ঠিক আছে। দেখো স্কোয়ার অফ অপোজিশন হলো এটা, এবং এই যে কন্ট্রারিজ, কন্ট্রারিজ রয়েছে এ এবং ই এর মধ্যে। একবার বলেছে এভরি এস ইজ পি, আর একবার বলছে নো এস ইজ পি। দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে, যেটাকে বলা হয় কন্ট্রারিজ রিলেশন, ওকে। তো এখানে দুটোই প্রপোজিশন তো একসঙ্গে ট্রু হবে না, ঠিক আছে। দুটো প্রপোজিশন একসঙ্গে কখনোই ট্রু হবে না। তার মানে এ এবং ই এই দুটো প্রপোজিশন স্কোয়ার অফ অপোজিশনের যে রিলেশন কন্ট্রারিজ রিলেশনে থাকে, আর এই কন্ট্রারিজ প্রপোজিশন গুলো একসঙ্গে কখনোই সত্য হবে না, বাট একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার, কন্ট্রারিজ যে প্রপোজিশন গুলো আছে, ঠিক আছে। এরকম একটা হতে পারে অথবা এরকম হতে পারে, ঠিক আছে। এই ফরম্যাট গুলো হতে পারে, হবে না কোনটা, একসঙ্গে দুটা ট্রু, বাকি কি হচ্ছে না হচ্ছে দেখার প্রয়োজন, ঠিক আছে। এটা হবে না, একসঙ্গে দুটো ট্রু হবে না, এটা মনে রাখবে, ক্লিয়ার। তার মানে একসঙ্গে দুটো মিথ্যা হতে পারে, একটা সত্য হলে অন্যটা মিথ্যা হতে পারে, একটা মিথ্যা হলে অন্যটা সত্য হতে পারে, বাট দে নেভার বি ট্রু টুগেদার, ওকে। আশা করছি এরপর বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রারিজ। বোথ কন্ট্রারিজ মানে যে প্রপোজিশন গুলো থাকে এ এবং ই ক্যান বি ফলস টুগেদার, একসঙ্গে মিথ্যা হবে, বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার অ্যাট দ্য সেম টাইম, ওকে। তাহলে এটা কার থাকে, কন্ট্রারিজের থাকে, যা আমাদের প্রশ্নে বলেছে ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস, এটা কন্ট্রারিজের থাকে। তাহলে কন্ট্রারিজ মানে এ এবং আই খুঁজতে হবে, এ তো পেলাম, ইও পেলাম, এটা হচ্ছে এটা হচ্ছে ই, তার মানে এ এন্ড ডি হচ্ছে কম্বিনেশন, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। কত সহজে প্রশ্নগুলো হচ্ছে, ভালো করে প্র্যাকটিস করবে। লজিক্যাল রিজনিংও কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে, ওকে। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এখানে দুটোই
ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আর ইন্টারেস্টিং টপিক, খুব সহজে নাম্বারগুলো তুলে নিতে পারবে এই টপিক থেকে। ওকে, যেমন ভাবে বলছি সেইভাবে ক্লাসগুলো করতে থাকো। ওকে, তাহলে দেখবে স্যার এটা ডবল আমাকে বেনিফিট হবে। বুঝিয়ে দেবেন? কার কি প্রশ্ন ছিল বলো? স্যার আমাকে এটা আরেকবার বুঝিয়ে দেবেন? তুমি ক্লাসগুলো দেখো, নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? ক্লাসগুলো তুমি আগে দেখো, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। ক্লাসগুলো আগে কমপ্লিট করো। ওকে, এখানে ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিজ, আর না কন্ট্রারিজের। কি, দুটো প্রপোজিশন এই যে কন্ট্রারিজ রিলেশনে রয়েছে, কন্ট্রারিজ রিলেশন কোন দুটো প্রপোজিশনের মধ্যে থাকে? এ এবং ই প্রপোজিশনের মধ্যে থাকে, এ এবং ই। ওকে, তাহলে এ প্রপোজিশন এবং ই প্রপোজিশনের মধ্যে এই রিলেশনটা থাকে কন্ট্রারিজ। তো কন্ট্রারিজে কি বলে প্রপার্টিজ তার? দুটো যে প্রপোজিশনের মধ্যে কন্ট্রারিজ রিলেশন আছে তারা একসঙ্গে মিথ্যা হবে, ঠিক আছে? তাহলে এ প্রপোজিশন যদি মিথ্যা হয়, ই প্রপোজিশন মিথ্যা হতে পারে, তাহলে ভ্যালিড, ঠিক আছে, এটা ভ্যালিড, কোনো অসুবিধা নেই। বাট দে ক্যান নট বি ট্রু টুগেদার, কিন্তু একসঙ্গে তারা কখনোই সত্য হবে না। ওকে, এরকম বলেছে। ওকে, তো এটা প্রপার্টিজ, তো এই প্রপার্টিজটা ডাইরেক্ট প্রশ্নে এসেছে। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটমেন্টস ক্যান নট বোথ বি ট্রু বাট ক্যান বোথ বি ফলস। তোমাকে এগুলো জানতে হবে, পড়ে মনে রাখতে হবে কোনটা এই প্রপার্টিজটা রয়েছে, তারপরে তুমি সেই প্রপোজিশনে যাবে। ঠিক আছে, আমি দেখলাম কন্ট্রারিজের হচ্ছে এই প্রপার্টিজটি থাকে। তাহলে কন্ট্রারিজ কোন কোন প্রপোজিশনে থাকে? এ এবং ই এর। তাহলে এ ফাইন্ড করার জন্য অল, ই প্রপোজিশন ফাইন্ড করার জন্য নো। এটা দেখো, কোনো পড়তেও হবে না। ওকে, কম্বিনেশন খোঁজো, অপশনে 1 এ রয়েছে। ক্লিয়ার? হুম, ওকে স্যার। দেখো নেক্সট প্রশ্ন আবারও সেম টাইপের। কি বলেছে এখানে? Which of the following statements are true regarding sub-contrary proposition? Sub-contrary proposition এর ক্ষেত্রে কোনগুলো সঠিক? 4টে স্টেটমেন্ট রয়েছে, আর সেখান থেকে তোমাকে একটা কম্বিনেশন, যেটা কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে। ওকে, তাহলে এই হলো স্কোয়ার অফ অপোজিশন, যেখানে আমরা সাব কন্ট্রারিজ দেখতে পাচ্ছি আ এবং ও এর মধ্যে। সাব কন্ট্রারিজ কোন দুটো প্রপোজিশনের মধ্যে রয়েছে? আ এবং ও এর মধ্যে রয়েছে। তাহলে এখানে সাব কন্ট্রারিজের প্রপার্টিজ তোমাকে জানতে হবে, কারণ এটা প্রপার্টিজ থেকেই প্রশ্নটি এসেছে। কি রয়েছে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স? সাব কন্ট্রারিজে যে প্রপোজিশন দুটো যুক্ত রয়েছে আ এবং ও, তারা একসঙ্গে সত্য হতে পারে, ক্যান বি ট্রু টুগেদার বাট ক্যান নট বি ফলস টুগেদার এট দ্য সেম টাইম। ওকে, একসঙ্গে মিথ্যা হবে না, তার মানে আ এবং ও দুটো একসঙ্গে ট্রু হবে, ইট ইজ ভ্যালিড, বাট these two proposition can never be false together. ওকে, তার মানে এখানে একটা ট্রু হলে অন্য একটা ফলস হবে, অথবা অন্য একটা ফলস হলে অন্য একটা ট্রু হতে পারে, বাট এই ফরম্যাটটা কখনো আসবে না। ঠিক আছে, দুটো ট্রু হতে পারে, একটা ট্রু একটা ফলস হতে পারে, একটা ফলস একটা ট্রু হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা দেখবো এই প্রপার্টিজটা আমরা খুঁজবো। ঠিক আছে, ইফ ওয়ান ইজ ট্রু আদার ওয়ান মাস্ট বি ফলস। ঠিক আছে, এটা একটা বলেছে, তো একটা ট্রু হলে অন্য একটা মিথ্যা হতেই হয়। ওকে, মাস্ট বি ফলস বলবো না আমরা, ঠিক আছে, মাস্ট বি ফলস যেহেতু বলেছে সেই জন্য এটাকে একটু অ্যাভয়েড করবো, বাট যদি কম্বিনেশন সেইভাবে থাকে তাহলে হতেও পারে, ঠিক আছে, কারণ ফলস তো হচ্ছে। বি তে বলেছে দে ক্যান নট বোথ বি ফলস, দে ক্যান নট বোথ বি ফলস বলেছে, এটা হবে না, বি হবে না, কারণ হ্যাঁ ক্যান নট বোথ বি ফলস এটা ঠিকই আছে, সরি, বি হচ্ছে ঠিক আছে একদম, ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট, কারণ এখানে দেখো ডাইরেক্ট বলা হয়েছে দে ক্যান নট বোথ বি ফলস টুগেদার, প্রপার্টিজ রয়েছে, বি হবে, তাহলে বি রয়েছে এরকম অপশন আছে দুটো। ঠিক আছে, 1 and 4 হচ্ছে এলিমিনেট হয়ে গেল অপশন। এখন নেক্সট বলেছে দে ক্যান বোথ বি ট্রু, ডাইরেক্টলি যেটা আছে সেটা আগে আমি নিয়ে নিলাম, তাহলে ডি হবে। তাহলে এখানে 3 নম্বরে ডি নেই,
দুয়ে ডি আছে বলে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, বাট এখানে সিও হবে। ইফ ওয়ান ইজ ফলস দ্য আদার ওয়ান মাস্ট বি ট্রু। ঠিক আছে, একটা যদি ফলস হয় তাহলে অন্য একটা মাস্ট ট্রু হতে হবে, ডেফিনেটলি এটা আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হতে হবে মাস্ট। কারণ একটা যদি ফলস হয় তাহলে অন্যটা তো ফলস হবে না, কারণ দুটো একসঙ্গে ফলস হয় না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি এই তিনটে হচ্ছে প্রপার্টিজ, এটা নয়। যদি একটা ট্রু হয় তাহলে মাস্ট যে একটা ফলস হতে হবে এরকম নয়, ট্রুও হতে পারে, কারণ দুটো একসঙ্গে তো ট্রু হয়। ক্লিয়ার, বোঝা গেছে কেন হচ্ছে না? এইভাবে বানাবে, এগুলো নিজেকে তৈরি করতে হবে এই প্রপার্টিজটির রেসপেক্টে, যেমন আমি করছি। আশা করছি বুঝতে পেরেছো, এবং অপশন 2 কি করে কারেক্ট অ্যান্সার হলো এটাও বুঝতে পেরেছো। তো এই ধরনের প্রশ্ন দেখতে পাবে যেগুলো প্রশ্নে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, একই রকম স্কোয়ার অফ অপোজিশনের উপর বেস্ড করে অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন্স এখানে রাখা হয়েছে। কি বলেছে এখানে, when two propositions with same subject and predicate, definitely স্কোয়ার অফ অপোজিশনের সম্পর্কে আসতে হলে এটা মাস্ট প্রয়োজন। ওকে, যেখানে সেম সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে। এগ্রি ইন কোয়ালিটি, মানে কোয়ালিটি সেম আছে। এগ্রি ইন কোয়ালিটি মানে কি, ওই দুটো প্রপোজিশন তাদের একই আছে কোয়ালিটি। কোয়ালিটি কি না, একই আছে। ডিফার ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটি তে কি না ডিফার করছে। ওকে, মানে আলাদা আলাদা রয়েছে। কোন ক্ষেত্রে হয়, কোয়ালিটি সেম তো এখানেও থাকে, আর কোয়ালিটি সেম হচ্ছে, যাই হোক আর কোথাও থাকে না। এখানে যে অপশন গুলো আছে মেনশন, তার মধ্যে আমরা দেখছি কোয়ালিটি সেম থাকে কোথায় না, কন্ট্রারিজে। সরি কোয়ালিটি সেম কন্ট্রারিজে কি করে হলো, সরি সাব অল্টারনেট। ঠিক আছে, সাব অল্টারনেট। ওকে, কোয়ালিটি সেম কোথায় থাকে, সাব অল্টারন, এটাও ভুল বললাম, সাব অল্টারনেট নয়। এখানে থাকছে এ এবং ই, কন্ট্রারিজ রিলেশন কার থাকে, এ এবং ই এর থাকে। একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি এখানে হলো কোয়ালিটি সেম? কোয়ালিটি মানে পজিটিভ এন্ড নেগেটিভ। ওকে, হয়নি। সাব কন্ট্রারিজ কার কার থাকে, আই এবং ও, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। কন্ট্রাডিক্টরি কাদের থাকে, এ এবং ই, অথবা এ এবং ও, ই এবং আই, এদের মধ্যে থাকে হচ্ছে কন্ট্রাডিক্টরি। ওকে, তো দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে কোয়ালিটি তো সেম দেখতেই পাইনি এখন। এটা হয়ে যাবে করেসপন্ডিং বা সাবঅল্টার, সাবঅল্টার। ওকে, এখানে হচ্ছে থাকে কোয়ালিটি সেম, কোয়ান্টিটি আলাদা। এ এবং আই এর মধ্যে দেখতে পাই পজিটিভ পজিটিভ, অথবা ই এবং ও এর মধ্যে এই সম্পর্ক দেখা যায়। ক্লিয়ার, তাহলে কোয়ালিটি সেম হলো, পজিটিভ এখানে দুটোই, আর এদিকে নেগেটিভ দুটোই। আশা করছি কেমন প্রশ্ন আসছে সেগুলো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পেরেছো। এখানে কিন্তু এটা হচ্ছে তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছিল, যাতে তুমি ভুল করো অ্যান্সার, বাট যখন বাকিগুলো তো হচ্ছে না দেখছো তখন এটাতে অ্যান্সার দিবে। ঠিক আছে, সাবঅল্টারকে করেসপন্ডিংও বলে। ক্লিয়ার, দেখো লেটেস্ট কিউআই কিউজ এটা, আশা করছি বোঝা গেছে। তার মানে কি জানতে হলো তোমাকে, প্রত্যেকটা যে টাইপ অফ স্কোয়ার অফ অপোজিশন রয়েছে তারা কোন কোন প্রপোজিশন ওই স্কোয়ার অফ অপোজিশনের রিলেশনে আসে, কন্ট্রারিজ, সাব কন্ট্রারিজ, সাব অল্টারনেশন, কন্ট্রাডিক্টরি, সেগুলো মনে রাখতে হবে আগে। ফার্স্ট কাজ হচ্ছে এটা, তারপর তাদের ডেফিনেশন, তারপর তাদের প্রপার্টিজ, এই তিনটে জিনিস পরপর মনে রাখো। একটা কোয়েশ্চেন, একটা কেন তিন চারটে টাইপের কোয়েশ্চেন দেখো সলভ করতে পারবে। অলরেডি আমরা চারটে টাইপের কোয়েশ্চেন সলভ করলাম স্কোয়ার অফ অপোজিশন থেকে। ওকে, এরপরে দেখো
এটা একটা প্রশ্ন রয়েছে 2024-এর পিওয়াইকিউজ থেকে। এখানে 4টে স্টেটমেন্ট আছে দেওয়া, তার মধ্যে বলতে হবে ট্রু কোনগুলো। ওকে, তাহলে বলা হয়েছে ভ্যালিডিটি ক্যান নেভার অ্যাপ্লাই টু এনি সিঙ্গেল প্রপোজিশন বাই ইটসেলফ। ডেফিনেটলি এটা কারেক্ট স্টেটমেন্ট। কেন কারেক্ট স্টেটমেন্ট? দেখো, প্রপোজিশন, যে 4টে প্রপোজিশন রয়েছে, তো প্রপোজিশন কখনো ভ্যালিড হয় না। প্রপোজিশন ক্যান বি ট্রু অর ফলস, কারণ এগুলো একটা জাস্ট স্টেটমেন্ট ইন এ সিঙ্গেল ফর্ম। ওকে, যখন নিজে এক একটা প্রপোজিশন থাকবে ইন্ডিভিজুয়ালি, তখন সেগুলো কখনো ভ্যালিডিটি সঙ্গে যাবে না, ট্রু বা ফলস হতে পারে, বিকজ এক একটা প্রপোজিশন এক একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এরপর যখন সেটা আর্গুমেন্ট হয়ে যাবে, মানে একসঙ্গে যখন সেট অফ স্টেটমেন্টকে ইউজ করা হয়, তখন সেটা আর্গুমেন্ট হয়। আর্গুমেন্টের ক্ষেত্রে ভ্যালিডিটি তখন হবে। ঠিক আছে, ভ্যালিড বা ইনভ্যালিড হবে তখন। আর্গুমেন্ট ভ্যালিড বা ইনভ্যালিড হয়, এটা আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। প্রপোজিশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইট ক্যান বি ট্রু অর ফলস, এটা মনে রাখবে। ওকে, তো এইটা দিয়েই প্রশ্নটা করেছে। ভ্যালিডিটি ক্যান নেভার অ্যাপ্লাই টু এনি সিঙ্গেল প্রপোজিশন বাই ইটসেলফ। তাহলে সিঙ্গেল প্রপোজিশনে ভ্যালিডিটি অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, তো ক্যান নেভার অ্যাপ্লাই এটা বলেছে, সেই জন্য ট্রু স্টেটমেন্ট হলো। এরপর দেখো বি স্টেটমেন্টে কি বলেছে, দ্য কনসেপ্ট অফ ট্রুথ ক্যান অ্যাপ্লাই টু সিঙ্গেল প্রপোজিশন। ডেফিনেটলি ট্রুথ যে ফাংশনালিটি, এটা সিঙ্গেল প্রপোজিশনের উপর অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ট্রু বা ফলস যে হবার ক্যাপাসিটি এটা প্রপোজিশনে থাকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, দুটোই তাহলে কারেক্ট হলো। সিতে কি বলেছে, propositions by themselves can be valid or valid but not invalid। তাহলে ভ্যালিডিটির কোনো প্রশ্নই আসছে না প্রপোজিশনের সঙ্গে, হবে না। প্রপোজিশন ক্যান নট বি ভ্যালিড বাই ইটসেলফ, সো ইট ক্যান বি ইনভ্যালিড অন ইটসেলফ। ঠিক আছে, অন ইটস ওন, তার মানে বলেছে কখনো ভ্যালিড হবে না, বাট এটা ইনভ্যালিড হবে। তো ভ্যালিড ইনভ্যালিড কখনোই যুক্তই থাকবে না প্রপোজিশনের সঙ্গে। ঠিক আছে, তার মানে এটা হবে না, অনলি এ এন্ড বি কারেক্ট স্টেটমেন্ট। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আর এটা আমি পরিষ্কারভাবে বলে দিলাম, প্রপোজিশনের প্রপোজিশনের সঙ্গে সবসময় ট্রুথ ফাংশনালিটি যুক্ত থাকবে, মানে ট্রু বা ফলস হবে। আর্গুমেন্টের সঙ্গে সবসময় ভ্যালিডিটি থাকে। ভ্যালিডিটি মানে ভ্যালিড বা ইনভ্যালিড হওয়ার ক্যাপাসিটি। ঠিক আছে, এটা কার থাকে, আর্গুমেন্টের। ক্লিয়ার, আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা আবারও একটি প্রশ্ন ছিল। এখানে কি বলেছে, ট্রুথ অ্যান্ড ফলসহুড are attributes of individual proposition, question type of question. Okay, so definitely truth and falsehood individual propositionally properties by attributes by characteristics. Okay, validity can never apply to any single proposition by itself, এটাও correct. Okay, কারণ validity single proposition এর সঙ্গে যায় না। In a valid argument all of its premises have to be true। এখানে বলেছে ভ্যালিড আর্গুমেন্ট হতে হলে দুটো যে প্রেমিসেস থাকে বা যে প্রেমিসেস গুলো থাকে সেগুলোকে মাস্ট কি হতে হবে, ট্রু হতে হবে। ঠিক আছে, এরকম কোনো কথা নেই ভ্যালিডিটির ক্ষেত্রে। ওকে, a valid deductive argument cannot have all true premises and a false conclusion। এটা হচ্ছে সঠিক স্টেটমেন্ট। ঠিক আছে, ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে বিশেষ করে সিলোজিজমে যদি এরকম হয় প্রিমিসেস দুটো ট্রু হয়েছে, ঠিক আছে, বাট দেখা যাচ্ছে কনক্লুশন ফলস, এটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট, আর্গুমেন্টের ইনভ্যালিড ফরম্যাট। এটা যেন না আসে, বাকি কি আসছে দেখার প্রয়োজন। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময়।
when যখন কি হবে একটা আর্গুমেন্ট তার দুটো স্টেটমেন্টেই সত্য কিন্তু কনক্লুশনে গিয়ে যদি সেটা মিথ্যা হয় তখন সেটা ইনভ্যালিড হয়ে যাবে আর্গুমেন্ট পুরো। ওকে, এটা যেন না হয় খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে এটা এ বি এন্ড ডি কারেক্ট স্টেটমেন্ট, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো তাহলে এখানে। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো। স্যার আমার এখানে জিজ্ঞাসা আছে স্যার, বলো। এই সি নাম্বার পয়েন্টটা ব্যাখ্যা করে দেন তো। ইন এ ভ্যালিড আর্গুমেন্ট অল অফ ইটস প্রেমিসেস হ্যাভ টু বি ট্রু। এখানে বলেছে ইন এ ভ্যালিড আর্গুমেন্ট অল অফ ইটস প্রেমিসেস হ্যাভ টু বি ট্রু। বলেছে ভ্যালিড যদি আর্গুমেন্ট হয় তাহলে সেই ভ্যালিড আর্গুমেন্টের ক্ষেত্রে প্রেমিসেস গুলো সবসময় ট্রু হতে হবে। বাট এরকম ক্যারেক্টারিস্টিক্স নেই ভ্যালিড আর্গুমেন্টের। ওকে, সবগুলো হতে হবে যে ট্রু বলেছে না কেন অল, এটার জন্য ভুল হয়ে গেল, ঠিক আছে? একটা ফলসও হতে পারে অথবা একটা ফলস হলে অন্যটা ট্রু হতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, দুটোই যে হতে হবে ট্রু এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই ভ্যালিড আর্গুমেন্টে। বাট এটা রয়েছে প্রেমিসেস ট্রু হলে কনক্লুশন ফলস আসবে না কখনো, কারণ ট্রু প্রেমিসেস থেকে ফলস কনক্লুশন কি করে আসবে? ওকে, এটা মনে রাখবে। তাহলে স্যার ভ্যালিড যে আর্গুমেন্টটা ওটা ডিপেন্ড করে তাহলে কার উপর? তাহলে প্রিমিসেস গুলোর উপর। ডেফিনেটলি ভ্যালিড আর্গুমেন্ট অলওয়েজ নেসেসিটি বেসড করে, প্রিমিসেসের নেসেসারি লজিক্যাল রিলেশন তার উপরে তো বেসড করে কনক্লুশন ড্র হয়। কনক্লুশন অলওয়েজ লজিক্যাল নেসেসিটির উপর বেসড করে ড্র হয় ফ্রম প্রিমিসেস, ঠিক আছে? এটা মনে রাখো, এটা একটা ক্যারেক্টারিস্টিক আর্গুমেন্ট। আর যদি এই প্রিমিসেস গুলো যদি মিথ্যা হয় এবং কনক্লুশনটা যদি ওইভাবে মিথ্যা হবে টানা হয় তাহলে সেটা কি ভ্যালিড আর্গুমেন্ট বলা যাবে? ইয়েস, ডেফিনেটলি, ঠিক আছে, ও, ভ্যালিড। তোমাকে মনে রাখতে হবে এটা যেন না আসে। ওকে, এটা যেন কখনো না আসে, এটা হচ্ছে ইনভ্যালিড ফর্ম। ও মানে এগুলো মিথ্যা থাকলেও সমস্যা নেই প্রিমিসেস গুলো? না, তখন সেখান থেকে ভালো করে শুনবে, যদি দুটো প্রিমিসেসের মধ্যে যে কোনো একটা মিথ্যা প্রিমিসেস হয় কনক্লুশন মাস্ট বি ফলস। দ্যাট মিন্স যে কোনো একটা প্রিমিসেস যদি ফলস থাকে তখন কনক্লুশন ফলসই হবে। যদি একটা মনে করো ফলস আছে একটা ট্রু আছে কনক্লুশন ফলসই হবে, এটা বলতে চাইছি, ঠিক আছে? এই ক্ষেত্রে ভ্যালিড। আচ্ছা, বাট ট্রু প্রিমিসেস থেকে ফলস কনক্লুশন কখনো ভ্যালিড নয়, ইনভ্যালিড। কারণ এখানে ভ্যালিড আর্গুমেন্ট এটাই বলে যদি দুটি প্রেমিসেসের মধ্যে একটিও প্রেমিসেস কি হয় ফলস হয় তো কনক্লুশন ফলসই হবে। আবার বলে দুটি প্রেমিসেসের মধ্যে যদি দুটি ট্রু হয় তাহলে কখনোই নেগেটিভ আসবে না হচ্ছে কনক্লুশন। ভ্যালিড আর্গুমেন্টের এগুলো ক্যারেক্টারিস্টিক্স। যখন তোমরা পড়বে হচ্ছে টপিক কি জানো, টপিক রয়েছে ফর্মাল যে ফ্যালাসিস গুলো পড়বে তখন সেই ক্যারেক্টারিস্টিক গুলো মনে হয় রয়েছে সঠিকভাবে। ওকে, ঠিক আছে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। নেক্সট দেখো, দেখো নেক্সট প্রশ্নে বলেছে, আচ্ছা এটা another type of questions from square of opposition. ওকে, স্কয়ার অফ অপোজিশন থেকে এটা another টাইপের কোশ্চেন্স। দেখো বলবে if the statement some birds are not mammals is given as true, বলেছে এই স্টেটমেন্টটি যদি সত্য হয় তাহলে which of the following statements can be immediately inferred to be false? তাহলে নিচে এখানে যে স্টেটমেন্ট গুলো গিভেন আছে ফলস হবে কোনটি? তাহলে এখানে আমাদের স্কয়ার অফ অপোজিশনে আবার একটি প্রশ্ন দেখতে পাবে ট্রুথ ফাংশনালিটির উপর বেস্ড করে। ওকে, তো ট্রুথ ফাংশনালিটির কোশ্চেন্স গুলো করতে গেলে তোমার কাজ হচ্ছে একটা টেবিল পুরো ড্র করতে শিখতে হবে। কি টেবিল? এই টেবিলে 5টি হচ্ছে রো থাকবে, ঠিক আছে? 1 2 3 4 5
ক্লিয়ার? 5টি রো থাকবে, 4টি কলাম থাকবে, 4টি কলাম থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, 1 2 3 4, এখানে কি আছে? 4টে, দেখো 4টে রয়েছে কলাম আর 5টে রয়েছে রো। ওকে, তাহলে এখন এরপর তোমাকে কি করতে হবে, যে 4টে টাইপের প্রপোজিশন আছে, এ ই আই ও, এগুলোকে পরপর কিন্তু লিখবে। ওকে, এগুলোকে পরপর লিখে দেবে। তারপরে তোমার যেটা কাজ হচ্ছে, ফার্স্ট কর্নার বরাবর, ঠিক আছে, ক্যাপিটাল টি লিখবে, ফার্স্ট কর্নার বরাবর ক্যাপিটাল টি লিখবে, আর অপোজিট কর্নার বরাবর ক্যাপিটাল এফ, আর কর্নার বরাবর লিখলাম, ঠিক আছে। এরপর নেক্সট কাজ হচ্ছে একটা প্রথমের দুটো রোতে স্মল এফ স্মল টি লিখবে, এফ টি এর কম্বিনেশন থাকলো কিন্তু, আবার স্মল এফ স্মল টি। ওকে, এগুলোর মিনিং আছে। আর বাকি যে দুটো রো থাকলো বাকি, সেগুলোতে ইউ লিখবে। এর মানে কি, ক্যাপিটাল টি স্মল টি যাই হোক না কেন, এর মানে হচ্ছে ট্রু, ক্যাপিটাল এফ স্মল এফ এর মানে হচ্ছে ফলস। ওকে, আর ইউ মিনস হচ্ছে আনডিটারমাইন্ড, আনডিটারমাইন্ড। ওকে, তাহলে এখানে কি বললাম, 5টে রো 4টে কলাম করতে বলেছি, এ ই আই ও এগুলো উপরে, সব থেকে উপরে লিখে দাও 4টে টাইপের প্রপোজিশন। ফার্স্ট কর্নার বরাবর টি লিখতে বলেছি, ফার্স্ট কর্নার বরাবর টি হয়েছে, নেক্সট কর্নার বরাবর এফ লিখেছো, উপরের দুটো রোতে এফ এবং টি স্মল এর কম্বিনেশন তোমাকে লিখতে হবে, আর লাস্ট দুটো রোতে ইউ লিখতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, এটা মনে রাখতে হবে। এটা যদি প্র্যাকটিস করে মনে রাখতে পারো 2 নাম্বার কনফার্ম। ওকে, যদি প্রশ্নটি আসে এই টাইপের। ওকে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে এরপর প্রশ্নটি সলভ করবে কি করে। দেখো, সলভ করার জন্য কি করবে, যে স্টেটমেন্টটি রয়েছে সেটি কি টাইপের স্টেটমেন্ট আগে আইডেন্টিফাই করো। সাম রয়েছে, নট রয়েছে, কারণ তোমাকে বলেছি আমি এ মিনস অল দেখতে পাবে, ই টাইপের ক্ষেত্রে নো দেখতে পাবে, আই টাইপের ক্ষেত্রে সাম দেখতে পাবে পজিটিভ সেন্সে, ও টাইপের ক্ষেত্রে সাম নট দেখতে পাবে, মানে কি নেগেটিভ সেন্স থাকছে সামের সঙ্গে। তো তার মানে এটা হলো আমাদের ও টাইপের প্রপোজিশন। তার মানে ও টাইপের প্রপোজিশনকে ট্রু বলে দিয়েছে প্রশ্নে, ও টাইপের প্রপোজিশনকে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে, স্ক্রিন ভিজিবল হচ্ছে না। চেক করুন। হ্যাঁ হ্যাঁ স্যার চলে এসেছে, ওকে, হ্যাঁ স্যার চলে এসেছে চলে এসেছে। তাহলে ও টাইপের প্রপোজিশনকে ট্রু বলে দিয়েছে, দেখো এখানে, তাহলে এটা আমি ট্রু ধরে নিলাম। তাহলে এখানে যে প্রপোজিশন গুলো মেনশন আছে, ফলস হবে কে, এটা তোমাকে বের করতে বলেছে। বলেছে না, which of the following statements can be immediately inferred to be false, তাহলে ফলস কে হবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, কিভাবে আইডেন্টিফাই করবে, তাহলে যে টাইপের প্রপোজিশনকে বলেছে সেই টাইপের প্রপোজিশনের ঘরে চলে যাও, ও টাইপের কাছে এলাম, কোশ্চেন সে বলে দিয়েছে ট্রু, ট্রু যখন বলেছে সব সময় ক্যাপিটাল লেটারকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারকে ইন্ডিকেট করছে। তাহলে ও এর ঘরে
ক্যাপিটাল টি কোথায় আছে খোঁজো। তাহলে এরপর বুঝতে পেরেছো ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এফ এর, ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, এফ টি এগুলো ক্যাপিটাল স্মল ফাংশনটা। কারণ যখন ফোকাস করবে প্রশ্নে যা বলে দেবে সেটা হবে ফোকাস। যেমন এখানে ও টাইপের প্রপোজিশনকে ট্রু বলেছে, তার মানে ও টাইপের প্রপোজিশন ট্রু হচ্ছে, তো ফোকাস থাকবে আমার ও টাইপের যে ঘরটি রয়েছে বা কলামটি রয়েছে তার মধ্যে ক্যাপিটাল লেটার টি, যেহেতু ট্রু বলেছে তাহলে ক্যাপিটাল লেটার টি ফোকাস, তাহলে এখানে রয়েছে ক্যাপিটাল লেটার টি, আর কোথাও কিন্তু নেই, থাকবে না ডেফিনেটলি, ওইভাবে টেবিলটি করা রয়েছে। ওকে, এখন তোমাকে কি করতে হবে, 4 নাম্বার ঘরে রয়েছে 1 2 3 4, 4 নাম্বার রোতে রয়েছে ধরো, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল লগ। এখানে তোমাকে ফাইন্ড করতে হবে যা প্রশ্নে জিজ্ঞেস করেছে ফলস কে, তাহলে ফলস হচ্ছে কে দেখো তো। এখন যখন দেখবে অ্যান্সার যখন বের করবে কোনো ম্যাটার করবে না ট্রু আছে নাকি ফলস আছে, প্রথমে ফোকাস হবে ক্যাপিটাল, মানে লগ যে করবে তুমি সেই ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ফোকাস করবে, মানে যা প্রশ্নে বলে দিবে ট্রু বা ফলস সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ক্যাপিটাল লেটারকে ফোকাস করতে হবে। ওকে, ক্যাপিটাল লেটার আমরা ফোকাস করলাম টি, ক্যাপিটাল লেটার টি ও প্রপোজিশনে আছে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘর পুরো লক হলো, সেখানে আমি দেখছি এফ কোথায় আছে, বাকিগুলোতে ইউ রয়েছে, এফ রয়েছে এখানে, তার মানে কোন প্রপোজিশন, এই প্রপোজিশনের ক্ষেত্রে এফ রয়েছে, তাহলে এই প্রপোজিশন রয়েছে 4 নম্বর অপশনে, 4 অপশন কারেক্ট অ্যান্সার। এইভাবে ফাইন্ড করতে হবে স্কোয়ার অফ অপোজিশনের ক্ষেত্রে যদি তোমাকে বলে ট্রু ফলস এই কোশ্চেন। আশা করছি বুঝতে পেরেছো। এনি ডাউটস? নো ডাউটস, রাইট? স্যার স্যার নেক্সট প্রশ্নে আসছে, 3 নাম্বারটা কেন হলো না? স্যার 3 নম্বরটা কেন হবে, এখানে এটা হচ্ছে ই, এটা হচ্ছে আই, এখানে কি কোথাও এফ রয়েছে, না, এখানে ফলস জিজ্ঞেস করেছে না, প্রশ্নে, স্যার এই যে ওটা এই যে ফলস স্যার জিজ্ঞেস করেছে, ওটা এফ নেই, ঠিক আছে, হ্যাঁ কিন্তু স্যার দেখুন যে কোশ্চেনটা যেটা থ্রু দেওয়া আছে, যে স্টেটমেন্টটা সেটা লেখা আছে যে সাম বার্ডস আর নট ম্যামালস, হ্যাঁ, তো কিছু বার্ডস ম্যামালস নয়, কিন্তু কিছু বার্ডস তো হতে পারে, তো নো বার্ডস ওখানে দেওয়া আছে, তাহলে ওটা ফলস কেন এই হচ্ছে? তো তুমি ট্র্যাপে চলে গেলে। ডোন্ট থিঙ্ক, জাস্ট ফলো দ্য লজিক। লজিকের লজিক কি তোমাকে কখনো বলবে না, ঠিক আছে, তোমার সেন্সকে ইউজ করতে, লজিকের স্ট্রাকচারকে ফলো করতে বলে, ঠিক আছে। নাম্বার যদি পেতে চাও তাহলে এই টেবিলটিকে মনে রাখবে, ওভার থিঙ্কিং করবে না, ঠিক আছে। এখানে তোমাকে ও প্রপোজিশন ট্রু বলেছে, তাহলে এজ এ লজিক ফলস হবে এ প্রপোজিশন, বাকি কোনো কিছু তাকাবে না। ও ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। এই টেবিলের উপরে ডিপেন্ড করবে। লজিক্যাল রিজনিং বা আর্গুমেন্টের ক্ষেত্রে যখন এই স্টেটমেন্ট গুলোকে নিয়ে ভাববে তখন মনে হবে না এটা এক্স্যাক্টলি নয় অ্যান্সার, ঠিক আছে, সেই জন্য স্ট্রাকচারে যাবে সবসময়। আমি কিছু ভাবছি কোনো কিছু পড়ে দেখছি, একদমই না, ডাইরেক্টলি আমি স্ট্রাকচার গিয়ে অ্যান্সার গুলো দিচ্ছি এবং একটাও অ্যান্সার ভুল পাবে না। যদি তুমি ভাবতে যাও এই স্টেটমেন্ট নিয়ে তার উপর বেস্ট করে কি করে এই কনক্লুশন ড্র হচ্ছে, তো সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা লজিকের দিক থেকে আসবে না, এটা স্কোয়ার অফ অপোজিশনের সম্পর্কে থাকছে। অপোজিশন মানে কি, অপোজ করছে, তো অপোজ কখন করবে, যখন একটা ঠিক বলবে একটা ভুল বলবে তখনই তো অপোজ করবে। ঝগড়া কখন হয়, তুমি একটা জিনিস বলছো, তোমার তোমার হচ্ছে আর্গুমেন্ট একটা, অন্য ব্যক্তির আর্গুমেন্ট একটা, তো সেটাই তো কনফ্লিক্ট, এটা কনফ্লিক্টের রিলেশন। এখানে তোমার লজিক কাজ করবে না, তুমি কি ভাবছো না ভাবছো, এখানে কাজ করবে কি লজিক বলছে, ইউনিভার্সালি। ওকে, ওইভাবে হবে না এটা। ওকে, হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে, তোমার ভুল কোথায় হচ্ছিল আশা করছি হ্যাঁ বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, ঠিক ওকে, আছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে একটি স্টেটমেন্ট দেওয়া আছে অল প্লান্টস আর কার্নিভিয়াস, কার্নিভোরাস, ঠিক আছে, সমস্ত প্লান্টকে কার্নিভোরাস বলছে, কি মিনিং কি, কিছু কিছু বোঝার দরকার নেই, তোমাকে যা স্ট্রাকচার বলেছে সেই স্ট্রাকচারে চলে এসো, ঠিক আছে। কি করবে, এটাকে এই স্টেটমেন্টকে বলেছে ফলস, কি টাইপের স্টেটমেন্ট খোঁজো, এই টাইপের স্টেটমেন্ট, বিকজ অল আছে, আর এটাকে বলেছে ফলস, তাহলে কি বের করতে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ক্যান বি ইনফার্ড টু বি ট্রু, তাহলে ট্রু হবে কে, আর কিছু বোঝার দরকার নেই, ট্রু খোঁজো তুমি, ঠিক আছে।
তার জন্য অবশ্যই তোমাকে আগে এই টেবিলটি বানাতে শিখতে হবে, যেখানে 5টি থাকবে রো আর 4টে থাকবে কলাম। ওকে, উপরের রোতে লিখতে বলেছি প্রপোজিশন গুলো, আর নেক্সট ফার্স্ট কর্নার বরাবর টি লিখতে বলেছি ক্যাপিটালে, অপোজিট কর্নার বরাবর এফ ক্যাপিটাল লিখতে বলেছি। এরপর যা হবে স্মল হবে, উপরের দুটো রোতে স্মল এফ স্মল টি, স্মল এফ স্মল টি, ইউ ইউ, বাকি নিচের দুটো রোতে ইউ লিখতে বলেছি, ইউ মানে আনডিটারমাইন্ড, আর টি আর ফলস মানে ট্রু ফলস, সেটা ক্যাপিটাল হোক বা স্মল হোক। আর ক্যাপিটালের কি কাজ? ফোকাস করার জন্য। কিভাবে ফোকাস করবে দেখো, এখানে এ স্টেটমেন্টকে ফলস বলেছে, ফোকাস হবে ক্যাপিটাল এফ। তাহলে এ হচ্ছে এখানে রয়েছে, ক্যাপিটাল এফ কোথায় আছে? এখানে আছে। ট্রু খুঁজতে হবে, ট্রু কে আছে? এই ঘরে ট্রু কে আছে? ও টাইপ। ওকে, ও টাইপ আছে, অ্যান্সার হয়ে গেল ও টাইপ। ও টাইপ খুঁজতে গেলে সাম নট খুঁজতে হবে, কোনো পড়ার দরকার নেই। সাম নট কোথায় আছে? ডি তে আছে। ওকে, ডি তে আছে, তার মানে ডি তো অপশন গুলোতে রয়েছে, এখানে এইভাবে রয়েছে, আর এখানে some plants carnivores। ওকে, এটা আসবে এখানে, এটা তো আসবে না, সেমি রয়েছে, সি আসবে না, সি আছে, 4 অপশন অ্যান্সার হবে না। এরপর বাকি আর কোনোটাই হবে না, অনলি অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে, অনলি ডি, বাকিগুলো আর আসছে না, কারণ স্কোয়ার অফ অপোজিশনের রিলেশনে সবসময় সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেম থাকতে হবে, সেটা প্রত্যেকটাতেই একই। ওকে, আর বাকিগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আর সি তো সেম স্টেটমেন্ট রিপিট রয়েছে, সেই জন্য এটা হচ্ছে না। ওকে, আশা করছি বোঝা গেছে। বাট এখানেও তো দেখতে পাচ্ছি অনলি একটাই ট্রু আছে, ও টাইপের স্টেটমেন্ট, তাহলে একটাই না হবে, ঠিক আছে, যেটা ডি তে রয়েছে, ডি স্টেটমেন্টে ও টাইপ আছে, বাকিগুলো তো আর নেই, তাহলে হবে না। এটা আছে আই টাইপ, যদি এমনিতে দেখো আই টাইপ আছে, এটা এটা ই টাইপ, আর এটা যখন পড়বে লজিক্যাল ইকুইভ্যালেন্ট তখন এই ধরনের স্ট্রাকচার গুলো দেখতে পাবো, ঠিক আছে। চলো আমি নেক্সট যাচ্ছি কোশ্চেনে। দেখো এটা একটা প্রশ্ন রয়েছে, কি বলেছে? আচ্ছা, এটার পর আমরা ওই কোনোটেশন এন্ড ডিনোটেশনের যে টাইপ অফ কোশ্চেন সেখানে চলে এলাম। ওকে, তো দেখো কোনোটেশন এন্ড ডিনোটেশনের ক্ষেত্রে কোনোটেশন কাকে বলে এবং ডিনোটেশন কাকে বলে। ওকে, একবারে লেটেস্ট কোশ্চেন থেকে রয়েছে এই প্রশ্নটি, 7th জানুয়ারি 2025 ফার্স্ট শিফটের প্রশ্ন। ওকে, কোনোটেশন এন্ড ডিনোটেশন টার্ম থেকে এই প্রশ্নটি এসেছে। কি বলেছে প্রশ্নে? দ্য কালচারাল মিনিং অফ এ টেক্সট ইজ নোন এজ। যখন কালচারাল মিনিং হবে বা ইন্টেনশনালি কোনো কিছু কেউ কি করছে, এক্সপ্রেস করছে, তখন সেটা হয়ে যায় কোনোটেশন। ওকে, অ্যান্সার কি হবে এখানে? কোনোটেশন। কালচারালি এক্সপ্রেস করা বা কেউ কোনো কিছু যখন তার পয়েন্ট অফ ভিউ থেকে, কোনো ব্যক্তি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কোন একটা বিষয়কে এক্সপ্রেস করছে, ঠিক আছে, এক্সাক্ট মিনিং সে বলছে না, বাট সেটাকে সে এক্সপ্রেস করে ব্যাখ্যা দিয়ে জিনিসটাকে নিয়ে আসছে, দ্যাট মিনস সেই ধরনের মিনিংকে আমরা কোনোটেশন বলি। আর ডিনোটেশন কাকে বলি? ডিনোটেশন আমরা তাকে বলি যখন লিটারাল মিনিং হবে, লিটারাল মিনিং বা ডিকশনারি যে মিনিং, মানে এক্সাক্ট যে মিনিং, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ডিনোটেশন টার্ম। আর কোনোটেশন মানে এক্সপ্রেসিভ, ঠিক আছে, এক্সপ্রেসিভ, নট এক্সাক্ট মিনিং। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এখানে কালচারাল মিনিং, কালচারাল মিনিং মানে কি, যে কোনো একটা বিষয়ের ডিফারেন্ট ডিফারেন্ট কালচারে তার মিনিং আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে, তো এরকম যখন হবে এক্সপ্রেসিভ তখন সেটা কোনোটেশনে চলে আসবে। একবার বুঝে নাও কোনোটেশন এন্ড ডিনোটেশন বলতে কি বোঝায়।
ঠিক আছে, কোনোটেশন মানে কি বোঝায়? স্পেসিফিক, এক্সাক্ট বা কংক্রিট মিনিং। ওকে, কোনোটেশনকে এক্সটেনশন অফ টার্মও বলা হয়, মনে রাখবে। all literal meaning of a word or the straightforward dictionary definition, that means এটা denotation বা extension of term, ক্লিয়ার? এটা অবজেক্টিভ হয়, মানে কখনো চেঞ্জ হবে না। প্রত্যেকেই যদি কোনো একটা ওয়ার্ডকে বলে এবং তার যা মিনিং সেটাই হবে। ডগ মিন্স ডগ, রোজ মিন্স রোজ, ঠিক আছে, মানে যেটা এক্সাক্ট মিনিং সেটা সবার কাছে একই থাকবে, ঠিক আছে। বাট আমি বললাম রেড রোজ, ঠিক আছে, রেড রোজ, এরপরে রেড রোজকে মানে তো জাস্ট একটা ফ্লাওয়ার বুঝছি, এটা এক্সাক্ট মিনিং কি? ডিকশনারি মিনিং ফ্লাওয়ার, এটা কি? একটা ফ্লাওয়ার হচ্ছে। বাট এটাকে যদি আমরা অন্যভাবে বলি সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে, তখন এই যে এক্সাক্ট মিনিং হলো রেড রোজ ফ্লাওয়ার, এটা হচ্ছে ডিনোটেশন। এরপর অন্য কেউ একজন ব্যক্তি আছে, সে সেটাকে ব্যাখ্যা দিয়ে বলছে নিজের মতো করে, রেড রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ, ঠিক আছে। এভাবে কেউ যদি বলে নিজের এক্সপ্রেসিভ ম্যানারে, দ্যাট মিনস ওই যে সেন্সটা বা ওই যে মিনিংটা সেটাকেই বলে কোনোটেশন অফ টার্মস অথবা ইন্টেনশন অফ টার্মস। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। ভেরি সিম্পল দুটো কনসেপ্ট। ওকে, বাকি এগুলো এক্সাম্পল রয়েছে আরো কিছু। এরপর দেখো কোনোটেশনে কি বলে। কোনোটেশনে এটাই বলে যে কেউ কোনো নিজের ফিলিংস বা ইমোশন কি করছে, যেগুলো তার অ্যাসোসিয়েটেড রয়েছে যে কোনো একটি কনসেপ্ট বা টার্ম বা টপিকের সঙ্গে, সেগুলো যখন সে এক্সপ্রেস করছে, দ্যাট মিনস যে মিনিং এ বলছে সেটাকে বলে কোনোটেশন। এক্সট্রা মিনিং অফ এ ওয়ার্ড, নট এক্সাক্ট মিনিং, সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউতে বলা, নিজের নিজের মতো করে বলছে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। কিছু নেই, একদম সিম্পল দুটো টপিক, ঠিক আছে, কোনোটেশন এন্ড ডিনোটেশন অথবা এক্সটেনশন অফ টার্ম বা ইন্টেনশন অফ টার্ম। কোয়েশ্চেন্স কেমন আসে এখান থেকে? যখন প্রশ্নগুলো আসবে তখন তোমাকে অর্ডারে সাজাতে বলবে, ঠিক আছে। কি অর্ডার? দু রকমের অর্ডার হয়, ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং, আর একটা হবে ডিক্রিজিং, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং। ওকে, বলবে ইনক্রিজিং ডিনোটেশন কতগুলো ওয়ার্ড দেবে বা টার্ম দেবে, ঠিক আছে, সেগুলোকে বলবে ইনক্রিজিং ডিনোটেশনে সাজাও বা ইনক্রিজিং এক্সটেনশনে সাজাও, প্রশ্ন বলবে, ঠিক আছে। অথবা ডিক্রিজিং ডিনোটেশন বা প্রশ্নে বলবে ডিক্রিজিং এক্সটেনশনে অ্যারেঞ্জ করো। ওকে, তাহলে ডিনোটেশন বা এক্সটেনশন মানে কি? এক্সাক্ট মিনিং। যখন তুমি প্রশ্ন সলভ করবে সবসময় এক্সটেনশনের রেসপেক্টে অ্যারেঞ্জ করবে, ঠিক আছে, কোনোটেশনে যাবে না। কোশ্চেন্স তো এটাও বলবে যে ইনক্রিজিং কোনোটেশন বা ইনক্রিজিং ইন্টেনশনে সাজাও, ঠিক আছে। আবার বলবে ডিক্রিজিং কনোটেশনস বা ডিক্রিজিং ইন্টেনশন অফ টার্মস কি হবে, নিচে যে ওয়ার্ডগুলো দিয়েছে তার, এগুলো প্রশ্ন করবে। বাট তুমি যখন কোশ্চেন সলভ করবে কথাগুলো শুনবে মন দিয়ে, তখন অলওয়েজ ফোকাস করবে এক্সটেনশন বা ডিনোটেশনকে, ঠিক আছে, ডিনোটেশনকে ফোকাস করতে হবে, বিকজ এটা হচ্ছে এক্সাক্ট মিনিং, ঠিক আছে। এক্সাক্ট মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি এটা, সেই জন্য ফোকাস করতে হবে কি না, এক্সটেনশন বা ডিনোটেশনকে। তাহলে যখন বলবে প্রশ্নে কোনোটেশন এর ক্ষেত্রে ইনক্রিজিং বা ডিক্রিজিং, তখন কি করবে? তো কোনোটেশন ডিনোটেশনের অপোজিট, ঠিক আছে, অপোজিট। তাহলে যখন অ্যারেঞ্জ করতে বলবে ইনক্রিজিং ডিনোটেশন বা এক্সটেনশন ইকুয়ালস টু হবে ডিক্রিজিং, ভালো করে শোনো আর এটা নোট করে রাখো, ডিক্রিজিং কোনোটেশন, বোঝা গেছে? এরপর প্রশ্নগুলোতে এলে এটা আরো ক্লিয়ার হবে, ডিক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন শর্টে লিখে, ঠিক আছে। একই রকম যদি প্রশ্নে বলে থাকে ডিক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন,
তখন এটার ইকুইভ্যালেন্ট হয়ে যায়, ডিক্রিজিং ডিনোটেশন বা এক্সটেনশনের ইকুইভ্যালেন্ট হয়ে যায় ইনক্রিজিং কোনোটেশন বা ইন্টেনশন। আশা করছি বুঝতে পেরেছো, দুটো ইকুইভ্যালেন্ট। ফোকাস করতে কাকে বলেছি, যদি তোমাকে প্রশ্নে বলে ইনক্রিজিং কোনোটেশনে সাজাও বা ইন্টেনশনে সাজাও, তখন তুমি এদিকে এটার রেসপেক্টে সাজাতে শুরু করবে, ডিক্রিজিং ডিনোটেশনে সাজাতে শুরু করবে, অপোজিট সবসময় কাজ করবে। ঠিক আছে, এটাকে ফোকাস করবে না, সবসময় এটাকে ফোকাস করে চলতে হবে, কারণ এই তো ইকুয়ালস টু লিখে দিলাম। ইনক্রিজিং ডিনোটেশন মিন্স ডিক্রিজিং কোনোটেশন, increasing extension means decreasing intention. Okay, next আবার কি বলবে, decreasing extension মানে increasing intention, decreasing denotation equivalent to increasing connotation। ব্যাস এইটুকু মনে রাখবে, তাহলে কোশ্চেন গুলো করতে পারবে। এরপর যদি তোমাকে প্রশ্নে বলে এরকম, ঠিক আছে, যে এই যে নিচে চারটে ওয়ার্ড দেওয়া আছে বা এগুলো এক একটা টার্ম, এই টার্ম গুলোকে ডিক্রিজিং এক্সটেনশনে সাজাও। এক্সটেনশন বা ডিনোটেশন মিন্স তোমাকে কি বললাম আমি, এক্সাক্ট মিনিং, ঠিক আছে, বা ডিকশনারি মিনিং কে বলেছি। তাহলে এই অ্যাকর্ডিংলি ডিক্রিজিং এক্সটেনশন কি হবে, তাহলে এটা তো সহজ, এক্সটেনশন বা ডিনোটেশন কিছু ভাবারই প্রয়োজন নেই, তখন যা বলেছে সেইভাবেই করবে। ডিক্রিজিং মিন্স হচ্ছে এটাই, লার্জেস্ট ফ্যামিলি মেম্বার্স টু স্মলেস্ট ওয়ান। ওকে, তাহলে এখানে লার্জেস্ট রয়েছে কোনটাতে, সব থেকে লার্জেস্ট মেম্বারকে বোঝাচ্ছে কোনটা, লিটারেচার। লিটারেচারে সমস্ত কিছু চলে আসছে, ঠিক আছে, তাহলে লিটারেচার হলো। লিটারেচারের পরে কি আসবে, পোয়েম। ওকে, লিটারেচারের পরে পোয়েম, পোয়েমের পরে কি আসবে, সনেট, তারপরে আসবে ভার্স। ওকে, কেন হচ্ছে এটা, দেখো লিটারেচারে সমস্ত কিছু এলো, পোয়েম এলো, ভার্স এলো, সনেট এলো, সমস্ত কিছু, বাট লিটারেচারের এখানে সব থেকে বেশি মেম্বার আছে, ঠিক আছে, এখানে আছে সব থেকে বেশি মেম্বার। তারপরে লিটারেচারের পরে যখন স্পেসিফিক হচ্ছে আস্তে আস্তে, যেমন পোয়েম, লিটারেচারের মধ্যে পোয়েম একটা স্পেসিফিক হলো, তার সাথে প্রোজ রয়েছে, প্রোজটাও তো চলে আসছে লিটারেচারের মধ্যে, তাই না। তাহলে এখানে বি যেটা তুলনামূলক লিটারেচারের থেকে কম মেম্বার আছে, লেস মেম্বার হতে হতে যাচ্ছে, তার মানে ঠিক আছে, এদিকে কি না লেস মেম্বার হতে হতে যাচ্ছে এদিকে, ঠিক আছে। লার্জেস্ট টু স্মলেস্ট মানে প্রথমে বেশি বেশি মেম্বার গুলো থাকবে, তারপরে কম হবে, আরো কম হবে এবং আরো কম হবে, এইভাবে যাবে হচ্ছে ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশন, ঠিক আছে। তো এটা এইভাবে অ্যারেঞ্জ হলো, যা দেখো অপশনে রয়েছে ডিবিএসি, অপশন নাম্বার 3, ঠিক আছে। ভার্স মানে কি, দেখো সনেটে কি হয়, সনেটে ছন্দ মিলবে বা সেখানে অনেকগুলো লাইন থাকে, আর ভার্স মানে হচ্ছে শ্লোক, কম লাইন থাকবে, 4-5টা লাইন থাকবে, 2-3টে লাইনে থাকবে বা সাইড, ঠিক আছে, ছোট ছোট যেগুলো, বাট মিলে তো সেগুলো, ঠিক আছে। এইভাবে কম মেম্বার হতে হতে যাচ্ছে আস্তে আস্তে, এইভাবে কম মেম্বার হতে হতে যাচ্ছে, এদিকে লার্জেস্ট মেম্বার থাকছে, এদিকে স্মলেস্ট মেম্বার হতে হতে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যে সাজালে ডিক্রিজিং এক্সটেনশন বা ডিক্রিজিং ডিনোটেশন, এটাকে ইন দ্য সেন্স আরো কি বলবে, ইনক্রিজিং কোনোটেশন বলবে, ঠিক আছে। এটা হচ্ছে কোনোটেশন বা ইন্টেনশন। ওকে, এটাই কিন্তু ইন্টেনশন আবার, ঠিক আছে, মানে এটা ইকুয়াল আর কি, ডিক্রিজিং এক্সটেনশন মানে ইনক্রিজিং ইন্টেনশন, ঠিক আছে। এইভাবে তখন সাজিয়ে নিতে হবে। তাহলে যদি তোমাকে এটা প্রশ্ন করতো এখানে যে ইনক্রিজিং ইন্টেনশনে সাজাও, তখন তুমি কিন্তু সেই
উল্টোটা দেখতে, ঠিক আছে? কি ডিক্রিজিং এক্সটেনশন, ইনক্রিজিং ইন্টেনশন মানে ডিক্রিজিং এক্সটেনশন সাজাও, ফোকাস করবে সবসময় এই এক্সটেনশনকে। দেখো নেক্সট প্রশ্ন আসছে, আরো ক্লিয়ার হতে পারবে। এবারে বলেছে ইনক্রিজিং কোনোটেশন, তাহলে ইনক্রিজিং কোনোটেশন ইকুয়ালস টু কি হয়? ডিক্রিজিং ডিনোটেশন, ডিনোটেশন। ওকে, তাহলে এটা তো সাজাও ডিক্রিজিং ডিনোটেশনে সাজাও বা এক্সটেনশন। ওকে, তখন কি হবে? বেশি মেম্বার, তারপর কম মেম্বার হবে, আরো কম মেম্বার দিয়ে একদম কম মেম্বার, এইভাবে যাবে। মানে লার্জেস্ট মেম্বার টু স্মলেস্ট মেম্বারের দিকে যেতে হবে তোমাকে। সব থেকে লার্জেস্ট মেম্বার এখানে কার রয়েছে? ডেফিনেটলি অ্যানিমেলস এর রয়েছে, বি হবে। তারপরে এর থেকে চলে আসবে ডোমেস্টিক অ্যানিমেল, ঠিক আছে? ডোমেস্টিক অ্যানিমেল দুটোতেই সেম রয়েছে। এরপর হোর্স আছে, তারপরে আছে বিট অফ বার্ডেন, তাহলে হোর্স হলো তারপর, ঠিক আছে? হোর্স হলো তারপরে, তারপরে আসবে ডি, সি ডি, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? হোর্স মানে সবগুলো হয়ে যাচ্ছে, বিট অফ বার্ডেন হোর্সের থেকে স্পেসিফিক চলে এলো, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, আবার একটি রয়েছে, এখানে বলেছে ডিক্রিজিং ডিনোটেশন। তাহলে ডিনোটেশন বা এক্সটেনশন বললে আর কিছু ভাবতে হবে না, যদি ইন্টেনশন বা কনোটেশন বলে তখন তার উল্টো করে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে ডিক্রিজিং বলেছে বেশি মেম্বার গুলোকে আগে রাখো, তারপর কম করতে করতে যাও, ডিক্রিজিং মানে এটাই বোঝায়। তাহলে ডেফিনেটলি অ্যানিমেল আসবে, অ্যানিমেলস থেকে ভার্টিব্রেটস, ভার্টিব্রেটস থেকে বার্ডস, আর বার্ডস এর থেকে একটা স্পেসিফিক হয়ে গেল স্পেরো, অপশন নাম্বার 1ই কারেক্ট। ওকে, আজকের মতো ক্লাসটি সমাপ্ত করলাম। আশা করছি যে যে টপিকগুলো বোঝানো হলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, অনেক প্রশ্ন হচ্ছে, ওকে, ডেফিনেটলি কোশ্চেন সলভ করতে থাকো এবং যে প্রবলেমগুলো ফেস করবে সেগুলো নিয়ে আবার আমরা ডিসকাস করবো তখন পরে। অবশ্যই যত প্র্যাকটিস করবে তত প্রবলেম ফেস করবে এবং কোশ্চেন আসবে, আর যত কোশ্চেন করবে নিজেরই ডাউট ক্লিয়ার হতে থাকবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।